বেআই মশাই, এই নিন আমার তরফ থেকে 1,00,000 টাকা আশীর্বাদে। আরে এত করবার কি দরকার? মেয়েটা আমার বড়ই আদরের, ও একটা ভালো পরিবারে যাক, আনন্দের সঙ্গে জীবনটা কাটাক, এইসব তার জন্যই। আপনি একদম চিন্তা করবেন না, আমার রাহুল একদম হীরের টুকরো ছেলে। মহিমা, আমাদের মেয়েটাকে জামাইয়ের পাশে বসিয়ে দাও। বাবা রাহুল, তোমার শাশুড়ি মা মহিমা। নমস্কার। নমস্কার। একসঙ্গে দুইজনকে কত সুন্দর লাগছে। দাদা, যদি আপনি বলেন তো আশীর্বাদের নিয়ম শুরু করি। হ্যাঁ, আপনারা শুরু করুন, আমি আসছি। আপনি থাকবেন না? আরে তুমি আবার কোথায় যাচ্ছ? জামাইকে বরণ করবে তো তুমি। মা, তোমার তো পুরো শাড়িটাই খারাপ হয়ে গেল। আর এটা হলো আমার নতুন বৌমা অশ্বিনীর জন্য। বাবা রাহুল, এটা অশ্বিনী বৌমাকে পরিয়ে দাও। দাদা, ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে আমরা লগ্ন স্থির করে নিয়েছি। আগে। সামনের মাসে দোলের পর 20 তারিখে এদের বিবাহের দিন স্থির হয়েছে। ঠিক আছে বাবা রাহুল, পরিয়ে দাও। বাবা রাহুল, হোলির পরেই ঠিক আছে তো? হ্যাঁ, যেমনটা তোমরা সবাই ভালো বোঝো। বাবা রাহুল, মালপোয়া তোমার শাশুড়ির হাতের স্পেশাল রান্না। তুমি বরফিও খেয়ে দেখো না। অ্যাকচুয়ালি আমি মালপোয়া খেতে বেশি পছন্দ করি। আসলে এই মিষ্টিটা আমার না ফেভারিট মিষ্টি। এটা এ তো কিছুই নয় বাবা। দোলের দিন ওনার হাতের বানানো গুঞ্জিয়া, মিথ্যে বলছি না আমি। ওনার হাতে তৈরি মিষ্টির সামনে দোকানের মিষ্টিও কম পড়ে। তবে তো হোলিতে আপনার হাতে মিষ্টি খেতে আসতেই হবে। বৌদি তো খুবই ট্যালেন্টেড দেখছি। দাদা, সৌন্দর্য আর ট্যালেন্ট সেটা তো যার যার রুচিতে হয়, তাই না? তাছাড়া বাবা, হিরে তো দেখতে সুন্দরই হয়, তা সে কোনো জোকারের হাতেই থাকুক বা কোনো জহুরির হাতে। আপনাদের সবার জন্য গরম গরম চা আর পকোড়া নিয়ে আসছি। আমিও তোমাকে সাহায্য করছি। না রে, না না, তুই বস, সবার সঙ্গে কথা বল, আমি সব করে নেব, ঠিক আছে? বাবা, আসলে একটু জল খাবো, আমি কি কিচেনে যেতে পারি? আরে এতে জিজ্ঞেস করবার কি আছে, যাও।
আসলে একটু জল পেতে পারি আমি? ফ্রিজ থেকে নিয়ে নিন না। ফ্রিজ থেকে নিয়ে নাও। তাছাড়া মালপোয়া খুব সুন্দর বানিয়েছিলে তুমি। মানে বলতে চাইছিলাম যে সরি, আমার মুখ থেকে না তুমিটা বেরিয়ে গেল। একটা কথা বলি? হ্যাঁ বলুন। তাছাড়া আমি কি আপনাকে তুমি বলে রাখতে পারি? এতটাও ছোট নই আমি। ছোট তো ননই আপনি। আমি তো ভেবেছিলাম যে আপনার আর আমার সম্পর্ক তৈরি হলো। আপনার তাই মনে হয়েছে? তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। ক্ষতি তো অনেকই হয়ে গেছে আমার, কিন্তু এই ক্ষতির এখন ক্ষতিপূরণ দিতে হবে। তাই ভাবছিলাম আপনার সাথে বন্ধুত্ব করি। তাহলে কি বন্ধু? তাহলে আপনাকে কি আমি তুমি বলে ডাকতে পারি? যদি আপনি আমাকে তুমি বলো, তাহলে আমিও আপনাকে তুমি বলবো। এটাতে আমি চাইছি বন্ধুত্ব। বন্ধুত্ব হয়ে গেল তোমার সঙ্গে। এবার তুমি যেহেতু আমার বন্ধু, তাই বন্ধুত্ব হওয়ার জন্য তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কেস করো। তুমি শুরু থেকেই এত সুন্দরী, নাকি আমি দেখার পর আরো সুন্দরী হয়ে গেছো? জানি না। কিছু সাহায্য করব তোমাকে? তোমার হাতটা তো পুরো পাথরের মতন। হ্যাঁ, আমার হাত তো পাথরের মতোই। জানো কেন? কারণ আজকের আগে তোমার মতো এত সুন্দরী মহিলাকে আমার এই পাথরের হাত দিয়ে কখনো ধরিনি না। কিন্তু একটা কথা বলি, আমার হাত পাথরের মতো, কিন্তু মন নয়। যদি বিশ্বাস না করো, পরখ করে দেখো। বুকের মধ্যে যে আগুন জ্বলছে না, যদি সেটা এরকম ভাবে জ্বলে, তাহলে সব ছারখার হয়ে যাবে। মানে এটাই যে তোমার তেল গরম হয়ে গেছে, পকোড়া পুড়ে যাবে। তাছাড়া তুমি কি ভেবেছিলে? কিচ্ছু না। কিছু না? রাহুল, বাবা এক্ষুনি কানপুরে চলে যাবে, আর্জেন্ট। উনি এক্ষুনি বেরোচ্ছেন। আচ্ছা, চলো। তোমার এই হাতের চা খাওয়া বাকি রইল। এমনিতে আমি কিন্তু শনিবার দারুণ চা বানাই। তুমি এই শনিবার কি করছো? তোমার এই হাতের চায়ের জন্য অপেক্ষা। নতুন সম্পর্ক, একে অপরকে চেনার জন্য একটু সময় দেওয়া দরকার। আবার দেখা হবে। আসছি। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি একবার ভিডিও কলে এসো না। আরে না বাবা, অ্যাকচুয়ালি না আমি গাড়ি চালাচ্ছি, এখন ভিডিও কল করতে পারবো না। তুমি এমনি বলো না। তোমাকে কিছু দেখাতে চাই, করো না। আরে বাবা, ওই মোবাইলে না স্ক্রিনটা খারাপ হয়ে গেছে, তাই এটা পসিবল হবে না। ওকে? হ্যালো, হ্যালো, কি করছো?
তোমার ফোনের অপেক্ষা। আমার ফোনের অপেক্ষা? হুম, তাছাড়া তুমি যে হোয়াটসঅ্যাপে ডিপিটা লাগিয়েছো খুব হট দেখাচ্ছে। মানে আগের ফটোটা ভালো ছিল না? না তেমনটা নয়, কিন্তু যদি সত্যি কথা বলতে হয় তাহলে সামনাসামনি আরো বেশি সুন্দরী লাগো তুমি। এমনিতে তুমিও মোটামুটি দেখতে। হ্যাঁ, কি বললে? শুধুমাত্র ঠিকঠাক? তোমার একটা কথা আমি বলি, যদি শহরের কোনো মেয়েকে জিজ্ঞেস করো না যে এই শহরের সব থেকে হ্যান্ডসাম ছেলে কে, সবাই আমার নামই বলবে। আচ্ছা, আমি কি করে বিশ্বাস করব? প্রমাণ দাও। প্রমাণ তো আমি করে দেব, কিন্তু তারপরে যা হবে সেটার জন্য রেডি থেকো। ঠিক আছে। ঠিক আছে, রাখছি তবে। তুমি আমার বেডরুমে কেন এসছো? তুমি বলেছিলে না যে প্রমাণ করে দেখাও, তাই ব্যাস প্রমাণ দিতে এসেছি। আমি শুধু মজা করেছিলাম। কিন্তু আমি মজা করিনি। তুমি জানো, আমি যখনই তোমার এতটা সামনে আসি না, তোমাকে দেখে না আমার ওই রকম ফিলিং আসে। কিরকম? যেমনটা এক যুবক হ্যান্ডসাম ছেলের একজন সুন্দরী মহিলাকে দেখে হয়। মহিমা, আমার মনে হচ্ছে তোমার থেকে দূরে যাওয়া খুব মুশকিলের হবে। আচ্ছা, তো তুমি এখন নাম ধরে ডাকবে? না, কারণ আমি তোমাকে ডার্লিং বলে ডাকবো। কেন? কারণ তোমার মতো মহিলা আজ পর্যন্ত কাউকে আমি খুঁজে পাইনি। আচ্ছা, একটা কথা বলো, ভেবে দেখো, আমরা এইভাবে নয়, অচেনা মানুষের মতন দেখা হতো, তাহলে কি হতো? তুমি এদিকে লুকাও, যাও 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 যাও। মা, তুমি দরজা বন্ধ করেছিলে কেন? ওই শাড়ি পরে দেখছিলাম। আমার রুমে অনেক মশা হয়েছে মা। আউচ! কি হলো? ওই মশা কামড়ালো। আমি এটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কি ড্রেস পরে দেখছিলে? হ্যাঁ, আমাকেও দেখো, দেখাও না। তুমি না, কি যে, যাও এখান থেকে, যাও। আরে যাও যাও এখান থেকে। আরে বাবা রাহুল, তুমি কখন এলে? এই তো আমি একটু আগে এসেছি। মা আমাকে কিছু নিয়মের ব্যাপারে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিল, সেই জন্য আমি এখন আসছি। দেরি হয়ে যাচ্ছে আমার। নমস্কার। হ্যালো, কি হলো, ঘুমিয়ে পড়েছিলে? আমি এত তাড়াতাড়ি ঘুমোই না। মানে তোমারও রাত জাগার অভ্যেস রয়েছে? আমি সারা রাতও জাগতে পারি। তার মানে তুমি একজন ঠিক মানুষের সঙ্গেই কথা বলছো। আমি তোমাকে সারা রাত জাগাতে পারি? বলো, রাত জাগবে আমার সঙ্গে? হ্যালো হ্যালো, আরে কি হলো, চুপ করে গেলে কেন তুমি? তোমার বর কি জেগে গেছে? আমার খুব হিংসে হয় জানো তোমার ওই বরকে দেখে। ও যখন তোমার কাছে থাকে না, তখন জানি না আমার কি হয়। আমি না তোমাকে পাগলের মতো ভালোবাসি জানো, পাগলের মতো চাই তোমাকে, প্রতি মুহূর্তে, প্রতি সময়ে। আমিও তোমাকে খুব পছন্দ করি। তুমি না একটু ওই রকম। ওই বলতে? হট।
করছো? কেউ দেখে ফেলবে। আর যদি কেউ না দেখে তাহলে? তো তাহলে তুমি আমাকে যে ভালোবেসেছো না, সেই ভালোবাসার প্রথম কিস নিতে এসেছি। মানে তোমার এই গোলাপি ঠোঁটের উপর একটা ভালোবাসার কিস। মা, মা, রাহুল, তুমি কখন এসেছো? ওই রান্নাঘরের জিনিসের লিস্ট নিতে এসছে। আমি তো সোজা সোজা যাচ্ছিলাম, কিন্তু জানি না কাপড়টা কোথা থেকে পড়লো আমার উপর। কোনো ব্যাপার না, আপনারা যদি ব্যস্ত থাকেন আমি পরে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়াও না আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, কাপড়গুলো নিচে পড়ে গেছে, তুলে নেই। হ্যাঁ রে, রাহুলের সঙ্গে তোর দেখা হয়েছে? আমার সঙ্গে? আরে বলছিল যে বেয়ান নাকি কিছু জিজ্ঞেস করতে পাঠিয়েছে, তোর কথা হয়েছে ওর সঙ্গে? आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। যখনই ফোন করি রাহুলকে বিজি পাই। বাবা জল। মারে, কাল প্রতাপের কাছ থেকে যে 3.5 লাখ টাকা এনেছি, সাবধানে রেখেছিস তো? হ্যাঁ বাবা, আমি ওটা গয়নার সঙ্গে লকারে রেখে দিয়েছি। আর তার চাবিটাও সাবধানে রেখে দিয়েছিস তো তুই? হ্যাঁ, আমি চাবিটা মাকে দিয়েছি। মারে, তোর মা কোথায়? মা তো কিচেনে কাজ করছে। আমি 1 মিনিট আসছি। সেসব আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি দোলের রং তোমার সাথেই খেলবো। মহিমা, হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলে? ওই এমনিতেই। ঠিক আছে, তুমি মেয়েটা শ্বশুর বাড়িতে ফোন করে একটু জেনে নিও যে দোলেতে ওদের ওখানে কিভাবে পূজা অর্চনা করা হয়, কারণ পরের সপ্তাহেই তো দোল, তার জন্য প্রস্তুতিও নিতে হবে। আরে আমার এক্ষুনি মনে পড়েছে, ঠাকুরমশাই বলছিলেন অশ্বিনীকে কুলদেবীর মন্দিরে গিয়ে পঞ্চব্রতের পুজো আর অন্নদান করতে হবে, তবেই বিয়ের নিয়ম শুরু হবে। এ তো খুব ভালো কথা। মারে শোন, তাহলে তুই যাবার জন্য রেডি হয়ে থাকিস। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। বাকিরা সবাই কোথায়? ওরা দুজনে আশ্রমে গেছে মিষ্টি আর খাবার দিতে।
গুজিয়া। তুমি খাইয়ে দাও। কি হলো? মনে হচ্ছে তোমার গুজিয়া পছন্দ নয়। এটার থেকে বেশি আমি অন্য কিছু পছন্দ করি। তোমাকে। কতটা পছন্দ করো? অনেক। অনেকটা মানে? তুমি কি আমার জন্য সবার বিরুদ্ধে যেতে পারবে? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি, তুমি কি আমার জন্য সেটা পারবে? যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম না, তখনই ভালোবেসে ফেলেছিলাম। তাই ভয় লাগে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো কিনা। কথা দাও, তুমি আমার হাত কখনো ছাড়বে না। কথা দিলাম। এক মিনিট। কি এটা? সবসময় ভালোবাসার সম্পর্কে সবার নজর লাগে, আর এটা আমাদের ভালোবাসাকে সবার নজর থেকে আটকাবে, যাতে একে অপরকে আমরা খুব ভালোবাসতে পারি। রাহুল, এটা নিজের গলা থেকে কখনো খুলবে না। কখনোই না, কারণ এখন থেকে তুমি আমার পৃথিবী। মহিমা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ মহিমা। আই লাভ ইউ টু রাহুল। হবু শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। এখন প্রশ্ন এটাই, যাকে এরা দুজন ভালোবাসার নাম দিচ্ছে, সেটা সত্যি কি ভালোবাসা নাকি শারীরিক আকর্ষণ? ওদের দুজনের সম্পর্ক তো ওরাই জানে, কিন্তু এটা একদম সত্যি, এরা দুজন সেই সমস্ত সম্পর্কগুলোকে ঠকাচ্ছিল যারা ওদের আপন মনে করে ভালোবেসেছিল। আপাতত ওদের প্রেমলীলা পর্দার পিছনে হচ্ছে, কিন্তু একদিন না একদিন এই পর্দা তো উঠবেই। মা, আমাকে কেমন লাগছে? তুমি কোথাও যাচ্ছ? তুই বল, তোর কি দরকার? আমি তোমাকে দেখাতে এসেছিলাম আমাকে বিয়ের লেহেঙ্গাতে কেমন লাগছে। রাহুল, তুমি সঠিক সময়ে এসেছো। আমাদের দুজনকে একসঙ্গে ভালো লাগছে তোমা? চলুন। তোমরা দুজন কোথায় যাচ্ছ? ওই বাজার থেকে জিনিসপত্র কিনতে হবে। ওই তোর বাবা কাজে ব্যস্ত, তো কথায় কথায় ওনাকে আমি যাওয়ার কথাই বলছিলাম। জানলাম উনি ওদিকে যাচ্ছেন, সেই জন্য উনি আমাকে নিতে এসছেন। আমরা বিকেলের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, তাহলে আমিও সঙ্গে যাই। আমাকে শুধু 5 মিনিট দাও, আমি চেঞ্জ করে আসছি। আরে না না, আমি তো তোকে বলতেই ভুলে গেছি। ওই মেহেন্দির মেয়েটা ফোন করেছিল, ও তোর সঙ্গে দেখা করবে। ওই যে মেহেন্দির ডিজাইন আর যা কিছু আছে তোর, সেগুলো ওর সঙ্গে বসে দেখে নিস। যাওয়া যাক, চলুন। কি ব্যাপার, এত তাড়াহুড়ো? কি হয়েছে তোমার? দেখছি ওই মাদুলিটা তুমি পরে আছো না খুলে ফেলেছো। তাবিজের এত চিন্তা কেন? ম্যাডাম আমাকে বশ করতে চাইছেন না তো আপনি? মানে তুমি খুলে ফেলেছো? না, খুলিনি আমি। এই তো দেখো না, এই দেখো, দেখো তাবিজ। হ্যাঁ,
কিন্তু আমার একটা বড় ইচ্ছে রয়েছে। হুম? জানো কি, তোমার এই চুল হাতে নিয়ে খেলা করতে, তোমার এই কানের দুলের সঙ্গে খেলা করতে, তোমার এই ব্লাউজের ফিতে নিয়ে খেলতে। আরে হ্যাঁ বাবা বলো। আমি মার্কেটে এসেছিলাম একটু দরকারে। হ্যাঁ আচ্ছা শোনো, আমার ফিরতে না একটু বেশি দেরি হয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে। এভাবে আর কতদিন চলবে রাহুল? কি বলছো তুমি? এই যা আমাদের মধ্যে চলছে, আর এখন অবধি আমাদের সম্পর্কের কোনো নাম নেই। আর যে সম্পর্কের কোনো নাম নেই, সে সম্পর্ক তো মূল্যহীন হয়ে যায়। তুমি কি চাইছো এখন? আমি চাই যে তুমি পুরো সমাজের সামনে আমাদের সম্পর্কটাকে মেনে নাও। এত সহজ নয় এটা, আমাদের কিছু ভাবতে হবে। আর ভেবে দেখার জন্য কি বাকি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে আমরা লোকের কথা কেন ভাববো? নাকি তুমি আমাকে ভালোবাসো না? মহিমা, মহিমা, মহিমা! ভোলা, স্যার। এই ডাব্বায় যে রঙগুলো বেঁচে আছে সেগুলো একটু সাবধানে রাখিস। আচ্ছা স্যার। আরে বাবা জীবন, এসো এসো। বিয়ে বাড়ি বলে কথা, অনেক ধরনের কাজ রয়েছে। হ্যাঁ সেটা তো হবেই, কাজ তো থাকবে এখানে। আসলে অ্যাকচুয়ালি আমি একটু বাথরুম যেতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মহিমা, হ্যাঁ আসছি। মহিমা, বাবা জীবনকে টয়লেটটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ আসুন। ভোলা, ছাড়ো ছাড়ো আমাকে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। দাঁড়াও, আমি জানি তুমি রেগে আছো আমার উপর, আর এতটাই রেগে আছো যে আমার ফোন পর্যন্ত তুলছো না। তুমি একটা কাজ করো, নাও মারো আমাকে আর ঝেড়ে ফেলো তোমার সমস্ত রাগ। কিন্তু মহিমা, আমি আজকে তোমাকে এখানে বিশ্বাস জাগাতে এসেছি যে আমি তোমার মেয়েকে বিয়ে করব না। আর যদি তুমি বিশ্বাস না করো না তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি। আমি যাচ্ছি এক্ষুনি। না, ভালো হয়েছে না? হ্যাঁ খুব কাল সুন্দর। সমস্ত কার্ড ছাপিয়ে চলে আসবে, আর তারপরেই আমরা নেমন্তন্ন শুরু করে দেব। আসলে আমাদের হাতে একদম সময় নেই তো, আর হাজার রকমের কাজ বাকি। এত তাড়াতাড়ি কার্ড দেওয়া উচিত নয়। মানে আমি বলছি যে তাড়াতাড়ি কার্ড দিয়ে দিলে সবাই ভুলে যাবে। আরে আমার তো মনে হচ্ছে আমাদের লেট হয়ে গেছে। রাহুল, আমাদের কাছে খুব কম সময় আছে, এখন আমাদের কিছু একটা করতেই হবে। আমি ওই লোকটার সঙ্গে আর 1 মিনিটও থাকতে চাই না। রাহুল, আমি তোমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চাই। তুমি এইভাবে ঠকাচ্ছ আমাদের? তুমি আমার গায়ে হাত তুললে? আজ প্রথমবার তোমার গায়ে হাত তুললাম, কিন্তু তোমার জন্য একটা থাপ্পড় একদমই যথেষ্ট নয়। বলো না কেন এমনটা করলে? আরে তোমার হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে প্রেমের খেলা খেলতে শুরু করে দিয়েছ, সে আবার আমাদেরই নিজেদের হবু জামাই। নিজের মেয়ের সংসারটা ভেঙে ফেলতে তোমার লজ্জা করলো না? কতদিন ধরে আমার চোখের আড়ালে তোমার এই খেলাটা চলছে শুনি। এভাবে তো তুমি মুখ খুলবে না। ওই ফালতু প্রেমিক ছেলে আর তার বাপকে আমি এখানে ডেকে পাঠাচ্ছি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মেয়েটা অন্তত জলে পড়বে না। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ ভুল বুঝতাম, এতদিন ধরে তো ভুলটাই বুঝেছি, আজকে সঠিক বুঝেছি।
তোমাকে ঘেন্না করছে আমার, ঘেন্না। আচ্ছা, ঘৃণা করো? হ্যাঁ, ঘৃণা। মহিমার নোংরা মানসিকতা মহিমাকে নোংরা অপরাধের দিকে এগিয়ে দিল। কিন্তু রাহুলের একবার ভেবে দেখা উচিত যে আজকে যাকে ভালোবাসা মনে করে মহিমা প্রকাশকে তার রাস্তা থেকে সরাতে চাইছে, কি গ্যারান্টি আছে যে ভবিষ্যতে এরকমই কাউকে ভালোবেসে কাজটাই মহিমা রাহুলের সঙ্গে করবে না? তবে এইভাবে ঠকানো ঘটনাচক্রে হতে পারে না। এগুলো তাদের মানসিকতা। বাবা, এটা কি হয়ে গেল? হঠাৎ করে এগুলো কি হয়ে গেল বাবা? জানি না কি করে হলো। আমি চিৎকার শুনতে পেয়ে আমি দৌড়ে গিয়ে দেখলাম সিঁড়ির নিচে পড়ে রয়েছে। মনে হচ্ছে পা পিছলে গেছে। হঠাৎ করে পা পিছলে গেল কি করে? তুমি নিজেকে একটু সামলাও, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। বাবা শোনো, আমি ভাবছিলাম যে যতক্ষণ উনি সুস্থ হয়ে উঠছেন ততদিন আমরা একটু বিয়ের তারিখটাকে পিছিয়ে দিই, না হলে এরকম অবস্থায় বিয়ে করা ভালো দেখাবে না। বাবা, আমি চাই যে তারিখটা বাবা ঠিক করেছিল বিয়ে যেন ওই দিনই হয়। তুমি একদম ঠিক বলছো মা, বিয়েটা সেই দিনই হবে। আমি আজকে এখানে তোমাকে বিশ্বাস জাগাতে এসেছি যে আমি তোমার মেয়েকে বিয়ে করব না। বাবা, এই বাড়িতে কিচ্ছু ঠিকঠাক নেই। যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না সেটা বাস্তবে আমার সঙ্গে ঘটছে। কিন্তু আমি তোমার আর এই পরিবারের সম্মান ধুলোয় মিশে যেতে দেব না। কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বের করব আমি। ভালো আছো? কেমন লাগছে? এটা সেই দিনের চরের প্রতিশোধ। আমাকে মারছিলে? হ্যাঁ, আমাকে শিক্ষা দিতে যাচ্ছিলে? কত দেরি করে দিলে আসতে। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। বাবার এই পরিস্থিতির জন্য আমার নিজেকে খুব একা লাগছে। আমার তোমাকে প্রয়োজন। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমিও কিসব প্রশ্ন করছি। এবার তো আমাদের বিয়ে হতে চলেছে। বিয়ের পরে আমি একজন স্বামী আর মা একজন ছেলে পাবে, তাই না মা? আরে কি করছো তুমি এখানে? সুযোগের সদ্ব্যবহার করছি। এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো আমার হবু স্বামী, তাই না? তুমি এখানে হাত রাখতে পারো। আরে কি করছো তুমি? কি করছো এগুলো তুমি? চুপ করো, চুপ আরে- করো। কি হলো? শোনো, খোলো এটা। আমার বিয়ের লেহেঙ্গাটা কোথায়? অনেক ভালোবাসার সম্পর্ককে কালিমা লেপে দেওয়া মহিমা রাহুলের এই সম্পর্ক শুধু দুটো জীবনকেই নয়, দুটো সংসারও ভেঙে দেয়। মহিমার তার স্বামীকে খুন করার চেষ্টা, মানে অ্যাটেম্প টু মার্ডারের অপরাধের শাস্তি তো পাবেই, কিন্তু সে তার মেয়েকে যে মানসিক কষ্ট দিয়েছে তার কি শাস্তি পাবে সে? এই আঘাত কি তার মেয়ে কোনোদিন ভুলতে পারবে?
হবু স্বামী আর তার মায়ের এই সম্পর্কের ঘটনায় যে আঘাত সে পেয়েছে, সে কি আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবে? সে সব সময় এই প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াবে যে ওর সঙ্গে এটা কেন হলো। কোথায় সেই মহিলা? বাইরে বেরো। কি হয়েছে বাবা? কোথায় তোমার মা? আমি সব জানি, এ সব কিছু তোমার মায়ের কাণ্ড। রাহুলকে সকাল থেকে পাচ্ছি না। আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার মাই ওকে নিয়ে গেছে। রাহুল আমাকে সব বলেছে যে হোলির দিন তোমার মা ওর গলায় তাবিজ পরিয়েছিল, যার সাহায্যে ওকে বশীকরণ করতে পারে। ওই আমার ছেলেকে সরিয়েছে। নয়তো আমি যাচ্ছি রিপোর্ট লেখাতে। বাবা, এমন কাজ আপনি করবেন না। এটা দুটো পরিবারের সম্মানের ব্যাপার। রাহুল আর মা একসঙ্গে পালিয়ে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এখনই কাউকে কিছু বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দুজনকেই ফিরিয়ে আনবো। আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। আমি টাকা সোনা সব নিয়ে আসব, কোথাও দূরে গিয়ে মন্দিরে বিয়ে করে ফেলি। এবারে খুশি তো তুমি? আমরা দুজনে একসাথে, পৃথিবীর কোনো শক্তি না আমাদেরকে আলাদা করতে পারবে না। অশ্বিনীর ফোন। খুব আনন্দ হয়েছে, তাই না? আমাদের এই সুন্দর সংসারটাকে এভাবে নষ্ট করে দিতে। আমিও তোমাকে একটা খারাপ খবর দিচ্ছি। তোমার এই আনন্দ আর কিছু মুহূর্তের জন্য আছে। তোমাকে এবার সমস্ত কর্মের ফল পেতেই হবে। এরপরে আর কখনো ফোন করবি না। আর কোনো আমাদের সম্পর্ক নেই, বুঝলি? 1 মিনিট। ফোনটা রাখলে তোমারই ক্ষতি হবে। তোমার অপরাধের প্রমাণ আছে আমার কাছে। ওই রাতের কল রেকর্ডিং, যখন তুমি নিষ্ঠুরের মতো বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে। যদি তুমি চাও যে এই প্রমাণটা পুলিশ স্টেশনে না পৌঁছয়, তাহলে চুপচাপ বাড়িতে ফিরে এসো। আর হ্যাঁ, যে টাকা আর গয়নাগুলো তুমি নিয়ে গেছিলে ওগুলোও নিয়ে আসবে, নইলে কি হয়েছে? একা ফিরেছো? নিজের প্রেমিককে আনোনি? এটা আমার জীবন নষ্ট করার জন্য, আর এটা আমার বাবার সম্মান নষ্ট করার জন্য। কি বলছিস তুই? মনে হচ্ছে তো বিয়ের সেরা কোণে এই গয়না, এই লেহেঙ্গা, এগুলো তোর থেকে বেশি না আমাকেই ভালো লাগছে, তাই না? আরে আমি তো দেখিনি। এখন এটা আর তোর গলায় কোনো দরকার নেই। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি,
বিয়ে বড়দের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। আমার আদরের স্বামী, স্বামী, আশীর্বাদ করো, তোমার স্ত্রীর আবার বিয়ে হচ্ছে। আশীর্বাদ দেবে না? দাও না আশীর্বাদ, দাও, আরে দাও না আশীর্বাদ। তাহলে আমাদের দুজনকে এক হতে আটকাতেই পারোনি। বাবা, অ্যারেস্ট করুন এদের। স্যার, ওরা দুজনে মিলে আমার বাবাকে মারার চেষ্টা করেছে। রাহুলের ফোনে প্রমাণ আছে। আমি কোনো অ্যাটেম্প টু মার্ডার করিনি। তোমরা যেটা করেছো না, সেটা অনেক বড় অপরাধ সমাজ আর আইনের চোখে। তুমি একজন বিবাহিত মহিলাকে বিনা ডিভোর্সে বিয়ে করার চেষ্টা করেছো, আর নিজের সমস্ত লিমিট ক্রস করে নিজের হবু শাশুড়ির সঙ্গে। ছি! এই সব কিছু না এই মহিলাটি করিয়েছে, আর আমাকে বিয়ের জন্য এই বলেছিল। রাহুল, বাবা আমাকে বাঁচাও তুমি। দুজনকে নিয়ে যাও। অশ্বিনী দেবী, আপনাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে, কিছু এনকোয়ারি আছে। কেঁদো না মা, তোমার তো খুশি হওয়া উচিত, তোমার জীবনটা বেঁচে গেছে। তোমার ফোন বন্ধ ছিল, সেই জন্য আমার চিন্তা হচ্ছিল, সেই জন্য আমি সোজা থানায় যাই। রাহুল এমন কাজ করেছিল যাতে তার বাবা সমাজে মাথা তুলে বাঁচতে পারছিল না। দুঃখের বিষয় এটাই যে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে শোকের ছায়া নেমে এলো। প্রত্যেক অপরাধীকে তার পাপের শাস্তি পেতেই হয়, কিন্তু তার আগে সে অনেকেরই জীবন নষ্ট করে দেয়। তাই আমাদের প্রয়োজন সময় থাকতে অ্যালার্ট হয়ে যাওয়া। আজকের মতো সুশান্ত সিং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কাল আবার দেখা হবে এইরকম কোনো গল্পের সঙ্গে, যা আমাদের সবাইকে সতর্ক করবে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। সময় আজকের, ক্রাইম আজকে।